আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নূর ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ক্লাস নিব। আজকে আমাদের ক্লাস নাম্বার 63। আর আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যাকরণ অংশের MCQ 51 থেকে 60 পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি পড়ায় চলে যাই। তো 51 নম্বর যে MCQ আছে, দেখো, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাতিপাদিক আসলে কি? প্রাতিপাদিক হলো বিভক্তিহীন নাম শব্দ। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, একটু খেয়াল করো। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, বড় যুক্ত আই সমান সমান বড়াই, লাজ যুক্ত উক লাজুক, ঘর যুক্ত আমি ঘরামি। তো খেয়াল করো যে এখানে যে তিনটি শব্দ, এই যে তিনটি শব্দের প্রত্যেকটি এক একটি বিশেষ্য এবং এদের সাথে কোনো যে বিভক্তি যুক্ত নাই। এই কারণে এই সব বড়, লাজ, ঘর প্রত্যেকটা শব্দ এক একটি প্রাতিপাদিক। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন দেখো, ঘর যুক্ত আমি সমান সমান ঘর আমি। এখানে আমি প্রত্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে এখানে আমি প্রত্যয়টি বৃত্তি বা জীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমি দুইটি উদাহরণ দিচ্ছি। যেমন ঠক যুক্ত আমো, ঠকামো। আরেকটি লিখছি, ঘর যুক্ত আমি সমান সমান ঘর আমি। এখন ঠক যোগ আমি অর্থাৎ ঠক যোগ আমো অর্থাৎ ঠকামো, অর্থাৎ ঠকের বৃত্তি ভাব, ঠকের বৃত্তি বা ভাব অর্থাৎ ঠক করে যে উপার্জন করা হয় সেটাকে বলা হচ্ছে। আর ঘর যোগ আমি ঘরামি অর্থাৎ ঘর বা গৃহ তৈরি করে যারা, তাদেরকে ঘরামি বলা হয়ে থাকে। তাহলে এই ঘরামি যে শব্দটির যে আমি প্রত্যয়টি একটি বৃত্তি বা পেশা অর্থে ব্যবহৃত হয়েছে। এর পরের প্রশ্নে যাই। গিন্নি যুক্ত পনা, গিন্নিপনা। এখানে পনা কি ধরনের প্রত্যয়? উত্তর, বিদেশি তদ্ধিত প্রত্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদেশি অনেকগুলো প্রত্যয় রয়েছে, বিদেশি অনেকগুলো তদ্ধিত প্রত্যয় রয়েছে। এর ভিতরে পনা একটি বিদেশি প্রত্যয়, এটি মূলত একটি হিন্দি প্রত্যয়। তাহলে এখানেও দু একটি উদাহরণ যদি আমরা দিই তোমরা বুঝতে পারবে। তাহলে এই পনা শব্দের অর্থ কি? পনা শব্দের অর্থ হলো মতো। তার মানে আমরা যদি লিখি গিন্নিপনা অর্থাৎ গিন্নি যুক্ত পনা, গিন্নি যুক্ত পনা অর্থাৎ গিন্নির মতো। আর একটা দিতে পারি বেহায়াপনা। তাহলে এখানে বেহায়া যুক্ত পনা। তাহলে এই যে এই বেহায়ের সাথে পনা যুক্ত হয়ে বেহায়াপনা শব্দটি গঠিত হয়েছে। আবার এখানে গিন্নির সাথে পনা যুক্ত হয়ে, পনা প্রত্যয়টি যুক্ত হয়ে গিন্নিপনা শব্দটি গঠিত হয়েছে। তার মানে পনা একটি বিদেশি তদ্ধিত প্রত্যয়। এর পরের প্রশ্ন আসি, বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক শব্দের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করো। আমরা উত্তর লিখেছি যে বিজ্ঞান যুক্ত স্নিক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো যে বিজ্ঞান
যুক্ত স্নিক, বা আমরা এইভাবে লিখতে পারি, ইকো লিখতে পারি, সমান সমান বৈজ্ঞানিক। তার মানে দেখো দক্ষ অর্থে বা বেত্তা অর্থে মূলত এই যে স্নিক প্রত্যয়টি ব্যবহৃত হয়। এরকম আমরা আরও দু একটি উদাহরণ দিতে পারি, যেমন ইতিহাস, ইতিহাস যুক্ত স্নিক সমান সমান ঐতিহাসিক, অর্থাৎ ইতিহাস বিষয়ে পারদর্শী যিনি, বা ইতিহাস বিষয়ে জ্ঞান আছে যার, বা ইতিহাস বিষয়ে দক্ষ যিনি, তাকে ঐতিহাসিক বলা হয়। আরও উদাহরণ আমরা দিতে পারি, দেখো বেদ যোগ স্নিক, তাহলে কি হলো? বৈদিক, অর্থাৎ বেদ বিষয়ে দক্ষ যিনি বা বেদ বিষয়ে অভিজ্ঞ যিনি, তাকে আমরা বৈদিক বলছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নিক প্রত্যয়টি মূলত দক্ষ বা বেত্তা অর্থে ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন আসি, অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার? তো আমরা জানি যে অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার, উত্তর 3 প্রকার। এখন 3 প্রকার শব্দ কি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থগত দিক থেকে 3 প্রকার শব্দ হলো: 1 যৌগিক শব্দ, 2 রূঢ় বা রূঢ়ি শব্দ। আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বরে হলো যৌগিক শব্দ, 2 নম্বরে রূঢ় বা রূঢ় বা রূঢ়ি শব্দ, 3 নম্বর যোগ রূঢ় শব্দ। তাহলে আমাদের অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার। এরপরে প্রশ্নে আসি, অর্থের দিক থেকে গবেষণা কোন ধরনের শব্দ? উত্তর রূঢ়ি শব্দ। আমরা এই যে 3 প্রকার শব্দ আছে, তার দ্বিতীয় প্রকার রূঢ় বা রূঢ়ি শব্দ, এটার সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন আমরা উদাহরণ দিয়ে দিই, দেখো হস্ত যুক্ত ইন, তাহলে দেখো সমান সমান হলো হস্তি। খেয়াল করো, এই যে এইখানে যে ইন প্রত্যয়টি, হস্তের সাথে ইন প্রত্যয়টি যুক্ত হয়ে যে অর্থটা আসে, মূল যে অর্থটা আসে, সে অর্থটা হলো অর্থাৎ হস্ত বিশিষ্ট বা হস্ত আছে যার। কিন্তু এই হস্তিটা হলো একটি পশুর নাম, একটি বিশেষ পশুর নাম। তাহলে দেখো খেয়াল করো, এখানে যে এই যে প্রত্যয় যোগে যে হস্তযুক্ত ইন প্রত্যয় যোগে যে শব্দটা গঠিত হলো, হস্তযুক্ত ইন, এর অর্থ হয় হলো হস্ত বিশিষ্ট বা হাত বিশিষ্ট। কিন্তু যে অর্থটা নতুন যে শব্দটা তৈরি হলো, তার অর্থ হয় সেটি হলো একটি পশুর নাম। তাহলে দেখো এই মূল শব্দের সাথে এই শব্দের অর্থের কোনো মিল নাই। তাহলে আমাদের যোগ রূঢ় বা রূঢ়ি শব্দ এইরকমভাবেই তৈরি হয়। এইভাবে আমরা আরেকটা উদাহরণ দিই, দেখো গো যুক্ত এসো না, তাহলে একত্রিত করলে হয় হলো গবেষণা। তো খেয়াল করো, গো মানে গরু, এসো না শব্দের অর্থ হলো খোঁজা, গরু খোঁজা। তাহলে দেখো এই যে এখানের অর্থটা কি আসে, গরু খোঁজা। কিন্তু গবেষণা শব্দের অর্থ কি? গবেষণা শব্দের অর্থ আমরা ধরতে পারি বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু খেয়াল করো, দেখো এইখানের অর্থের সাথে কিন্তু এই অর্থের মিল নাই, অর্থটা একটু ভিন্ন অর্থ এখানে প্রকাশ পেয়েছে। এই কারণেই এই ধরনের শব্দগুলো সবসময় রূঢ় বা রূঢ়ি শব্দ হয়। তো শিক্ষার্থীবৃন্দ, পরের প্রশ্নে আসি আমরা। পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি প্রভৃতি অর্থগত শ্রেণীবিন্যাসের দিক থেকে কোন ধরনের শব্দ? তাহলে উত্তর যোগ রূঢ় শব্দ। এখন যোগ রূঢ় শব্দ কি সেটা আমাদের একটু জানতে হবে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, যোগ রূঢ় শব্দ সংজ্ঞাটা আমি বলছি। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ
সমসমান পদসমূহের অনুগামী না হয়ে, আচ্ছা, সমসমান পদসমূহের অনুগামী কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগযুক্ত শব্দ বলে। অর্থাৎ সমাস নিষ্পন্ন কোনো শব্দ সমসমান অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তাকে যোগযুক্ত শব্দ বলে। আমরা উদাহরণগুলো একটু দেখি। পঙ্কজ, এই পঙ্কজকে ভাঙলে কি হবে? অর্থাৎ পঙ্কে জন্মে যা, আমরা পরে আসছি। এরপরে রাজপুত, অর্থাৎ রাজার পুত। এরপর মহাযাত্রা, মহাযাত্রা অর্থাৎ মহাসমারোহে যাত্রা। আমি এই উদাহরণগুলো একটু লিখে নিই। মহাসমারোহে যাত্রা। আরেকটি আছে হলো জলধি, অর্থাৎ জল ধারণ করে এমন। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পঙ্কজ অর্থাৎ পঙ্কে জন্মে যা, তাহলে পঙ্ক মানে হলো কাদা, কাদায় জন্মে যা। কাদায় কিন্তু অনেক কিছু জন্মাতে পারে, শাপলা, শালুক, আরও অনেক কিছু জন্মাতে পারে, কিন্তু পঙ্কজ বলতে শুধুমাত্র পদ্ম ফুলকে বোঝানো হয়। তাহলে দেখো আমাদের সংজ্ঞার সাথে মিল আছে কিনা, যে সমসমান পদের কোনোটির অর্থ না বুঝিয়ে নতুন একটি অন্য কোনো একটি অর্থ বোঝায়, বিশেষ অর্থ বোঝায়, তাকে যোগযুক্ত শব্দ বলে। তাহলে যে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, অর্থাৎ কাদায় অনেক কিছু জন্মাতে পারে, কিন্তু এখানে বিশেষভাবে পদ্ম ফুলকে বোঝানো হয়েছে। তাহলে এই পদ্ম ফুল বা পঙ্কজ, পঙ্কজ একটি যোগযুক্ত শব্দ। অনুরূপভাবে রাজপুত অর্থাৎ রাজার পুত, রাজপুত মানে রাজার পুত, অর্থাৎ যে কোনো রাজার পুত্র হতে পারে, কিন্তু এখানে জাতি বিশেষ, এটি মূলত জাতি বিশেষ একটি শব্দ, অর্থাৎ রাজপুত বলতে রাজপুত জাতিদের বোঝানো হয়েছে। এরপর খেয়াল করো মহাযাত্রা অর্থাৎ মহাসমারোহে যাত্রা। মহাসমারোহে যাত্রা অনেক ধরনের যাত্রা হতে পারে, বরযাত্রা হতে পারে, বৈবাহিক কোনো যাত্রা হতে পারে, এছাড়া অনেক ধরনের যাত্রা হতে পারে, কিন্তু মহাযাত্রা বলতে বিশেষভাবে বোঝানো হয় মৃত্যুকে। তাহলে দেখো আমাদের এই যে ব্যুৎপত্তিগত অর্থ আর যে পরবর্তীতে যে অর্থটি হলো, দুইটার ভিতরে একটা তফাৎ আছে, নতুন একটা অর্থ ধারণ করলো, এই কারণে এটি একটি যোগযুক্ত শব্দ। দেখো জলধি অর্থাৎ জল ধারণ করে যা বা জল ধারণ করে এমন। তাহলে জল ধারণ করে এমন জিনিসের অভাব নাই, যেমন পুকুর জল ধারণ করে, নদী জল ধারণ করে, খাল বিল জল ধারণ করে, আবার যদি বলি কোনো পাত্রও কিন্তু জল ধারণ করতে পারে, কিন্তু এই জলধি বলতে বিশেষভাবে সমুদ্রকে বোঝানো হয়। তাহলে এই কারণে এই জলধি একটি যোগযুক্ত শব্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নে আসি, শয়ন কি ধরনের বিশেষ্য? উত্তর ভাববাচক বিশেষ্য। তাহলে ভাববাচক বিশেষ্য কি? যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন আমরা উদাহরণ দিয়ে বোঝাই যে গমন। তাহলে গমন এটা কি? অর্থাৎ যাওয়ার ভাব, যাওয়ার ভাব। এরপর আরো দিতে পারি আমরা দর্শন, দেখার ভাব। এরপরে শয়ন, শোয়ার কাজ, শোয়ার কাজকে শয়ন বলে। তাহলে এই যে প্রত্যেকটা এক একটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের প্রশ্নে চলে যাই যে ভাব বিশেষণ কত প্রকার। তাহলে ভাব বিশেষণ 4 প্রকারের ভাব বিশেষণ আছে। ভাব বিশেষণ 4 প্রকার। আমরা একটু প্রকারগুলো লিখে দিচ্ছি। দেখো, 1 নাম্বার ক্রিয়া বিশেষণ, 2 বিশেষণের বিশেষণ। আমরা সংজ্ঞায় যাচ্ছি না, জাস্ট তোমাদের প্রকারগুলো তোমাদের বোঝার সুবিধার্থে প্রকারগুলো লিখে দিচ্ছি। বিশেষণের
বিশেষণ। 3 নম্বর অব্যয়ের বিশেষণ। নাম্বার 4 বাক্যের বিশেষণ। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে ভাব বিশেষণ 4 প্রকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। নিজে নিজে কি ধরনের সর্বনাম? এটি মূলত একটি ব্যতিহারিক সর্বনাম। এইরকম আরো দুই একটি সর্বনামের উদাহরণ আছে, দেখো, যেমন আপনা আপনি, নিজে নিজে, আপোষে, পরস্পর, এই যে ইত্যাদি, এই শব্দগুলো প্রত্যেকটি এক একটি ব্যতিহারিক সর্বনাম। তাহলে আমাদের নিজে নিজে একটি ব্যতিহারিক সর্বনাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। তোমরা বই থেকে পড়ে বিভিন্ন উদাহরণ নিয়ে যদি তোমরা বাসায় যদি চর্চা করো তাহলে আরও ভালোভাবে শিখতে পারবে। আজ আর নয়, সামনের কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।